সারা কলকাতা এখন বইমেলার জ্বরে উত্তপ্ত। আর আমরা আকাশবাণীর মহিলা বিভাগ সেই ব্যাপারেও কিন্তু পিছিয়ে নেই। তাই বইমেলাকে কেন্দ্র করে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের অনুষ্ঠানে আমি যাকে অতিথি হিসেবে পেয়েছি, তার লেখা বুধদা, তার লেখার কল্পনা জগৎ, ডার্ক ফ্যান্টাসি আমাদেরকে খুব টানে, এবং তার সঙ্গে তো সামাজিক গল্প রয়েইছে। তিনি লেখক সৈকত মুখোপাধ্যায়। স্যারকে আগে আজকে স্বাগত জানাই অনুষ্ঠানে, তারপরে তাঁর সঙ্গে কথোপকথনে যাব। স্যার, আজকে অনুষ্ঠানে স্বাগত আপনাকে। এই বইমেলার পুরো একটা আবহের মধ্যে আপনি যে সময় করে এসেছেন, তার জন্য কিন্তু মহিলা বিভাগ আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ। আমিও অনুষ্ঠানের সঞ্চালিকা অর্থাৎ আপনাকে আমার ধন্যবাদ জানাই, আমাকে যে এখানে ডাকার যোগ্য বলে মনে করেছেন, এবং আপনাদের মাধ্যমে যে শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও আমার প্রণাম জানাই। একদম স্যার, যেহেতু বইমেলার সময়ে আপনার সঙ্গে কথা বলতে বসেছি, তাই বইমেলা নিয়ে একটু কথা বলবো। আপনার নিজের বইমেলার কিছু অভিজ্ঞতা, এই নিয়েই আমার কিছু প্রশ্ন আমি তৈরি করে রেখেছি। তো অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দিতে। এই যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আমাদের মনে হয় একটা উৎসব। কলকাতায় যখনই বইমেলা শুরু হয় তখন সবাই কিন্তু ওই বইমেলা মুখী হয়ে পড়ে। এইটা সাহিত্য জগৎকে কতটা প্রভাবিত করে, সেটা আপনার থেকে সু বা কু দুটো প্রভাবিত হয় যে কোনো জিনিসের? দুটোই একটু জানতে চাইব। খুব চমৎকার প্রশ্ন। তবে প্রথমেই আমি একটা জিনিস একটু বলে নিই যে আমরা, আমার মতো লেখকেরা, আমরা তো সারা পশ্চিমবঙ্গের অনেক মেলাতেই আমাদের যাতায়াত করতে হয়। কাজে অনেক সময় আমার উত্তরগুলো হয়তো শুধু কলকাতা বইমেলা এখানে সীমাবদ্ধ নাও থাকতে পারে। কারণ আমার মতে আজকে কুচবিহারে যে বইমেলাটা হচ্ছে, বর্ধমানে যে বইমেলাটা হচ্ছে, রায়গঞ্জে যে বইমেলাটা হচ্ছে, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম, মানে অনেক সময় হয়তো এগুলোর গুরুত্ব আরও বেশি, কারণ মফস্বলের পাঠক পাঠিকাদের কাছে বইয়ের যোগানটা অত সুলভ নয়। আপনি জানবেন যে একটা মফস্বল শহরে বইয়ের দোকান কম, সেই বইয়ের দোকানে সব রকম বইয়ের যোগান কম। কাজে বইমেলাটা মফস্বলের, মেদিনীপুরের, রায়গঞ্জের, শিলিগুড়ির এদের পাঠক পাঠিকাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে প্রশ্নটা করলেন যে বইমেলার, এই কলকাতা বইমেলা লেখকদের ওপরের প্রভাব কি, সাহিত্য জগতের প্রভাব কি। সাহিত্য জগৎটাকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে নিই, প্রথমত বই একটা প্রোডাক্ট, তো এই বইটাকে প্রডিউস করতে গেলে তার পেছনে একটা কারিগরির ব্যাপার রয়েছে। বইমেলাতে আজকাল একটা বিপুল সংখ্যক বই নতুন করে ছাপা হয়, নতুন বই ছাপা হয়। আগে যেটা পয়লা বৈশাখে হতো, এখন তার 90% শিফট করে চলে এসছে আমাদের এই সময়টা। ঠিক এই মুহূর্তে আপনি যদি বৈঠকখানা রোড দিয়ে হাঁটেন, আপনি দেখবেন যে অজস্র দপ্তরি বসে বসে পিচবোর্ড দিয়ে, আঠা দিয়ে বই বাঁধাই করছে। ঠিক তাই। তো এর একটা সাহিত্য জগতের এই যে কারিগরি বিভাগটা, এখানে যে অজস্র ততটা সচ্ছল নন এমন নারী পুরুষের জীবিকা জড়িত, তাদের কাছে এর প্রভাবটা অপরিসীম। এই বইমেলার যেমন দুর্গাপুজোর আগে আমাদের কুম্ভকার ভাইদের সারা বছরের রোজগারের 12 আনা উঠে আসে, এই বইমেলার আগে কিন্তু প্রিন্টার, যারা বাঁধাই কর, এমনকি যে ভ্যানে করে কাগজ বই নিয়ে যাচ্ছে বউবাজার স্ট্রিট দিয়ে, বৈঠকখানা রোড দিয়ে, তাদেরও কিন্তু এই সময়টাই জীবিকার অনেকটা। তার মানে এটা কিন্তু সেই যথার্থ অর্থে উৎসব। এটা একদমই, এটা আপনি যদি যেমন দুর্গাপূজায় আমরা বলি যে যিনি মায়ের শোলার মুকুটটা বানাচ্ছেন তিনিও এর থেকে উপকৃত হচ্ছেন, যিনি পুজোর উপকরণ জোগাড় করে আনছেন তিনিও, মানে দশকর্মর দোকানও উপকৃত হচ্ছে। এই বইয়ের ব্যবসাতে যে কত ধরনের মানুষ উপকৃত হচ্ছে সে বলে শেষ করবার নয়। দ্বিতীয়ত রইলেন যে যারা প্রকাশকদের তো স্টেকটা সব থেকে বেশি, রিস্ক বলুন এটা বা গেন বলুন, এটা সব থেকে তাদেরই বেশি, কারণ তাদের পকেটের পয়সা দিয়ে বইটাকে বাজারজাত করতে হচ্ছে। তো তাদের যে টার্ন ওভার সারা বছরের, তারও প্রায় 80-90% কিন্তু এই সময় উঠে আসছে। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা আপনারা খেয়াল করেছেন কি না জানি না, সেটা হচ্ছে যে বইয়ের প্রকাশকরা যখন পাঠকদের হাতে বই পৌঁছে দেন, সাধারণত যখন তারা নিজেদের অফিস থেকে বসে এই কাজটা করেন, তার মধ্যে আরও কিছু মধ্যস্বত্বভোগী থেকে যায়। প্রকাশক তো সরাসরি পাঠককে এতদিন তো পারতই না, এখন অনলাইন পারচেজের সৌজন্যে কিছুটা হয়, তাও সেটা খুব নগণ্য পরিমাণ।
বইমেলাতে কিন্তু প্রকাশক সরাসরি পাঠকের হাতে বই দিতে পারছেন, একদম। ফলে ওই মধ্যস্বত্বভোগী যে বই বিক্রেতা তাদের কাছে যে 25-30% কমিশনটা চলে যেত বইমেলাতে সেটা যাচ্ছে না। তারা 10% কমিশন দিয়ে পাঠকের হাতে বই পৌঁছে দিতে পারছেন, ফলে সেখানে তাদের একটা লাভ থেকে যাচ্ছে। আরেকটা গৌণ লাভ থাকে, সেটা হচ্ছে যে বই যদি নাও কেনেন কেউ, যে বইটা এখন দেখে গেলেন আমাদের বইমেলা প্রাঙ্গণ মানে সল্টলেকে, সে বইটা তিনি 1 মাস বাদে কিন্তু কলেজ স্ট্রিটে গিয়ে নোট করে রাখলেন 20% কমিশনে কিনতে পারেন, সেটাও কিন্তু প্রকাশকের লাভ। তাহলে প্রথমত কারিগরির দিকে যারা আছেন তাদের ব্যাপারটা বোঝা গেল, এই প্রভাবটা সুপ্রভাব। যারা প্রকাশক তাদের ব্যাপারটা বোঝা গেল, প্রভাবটা সুপ্রভাব। এবং লেখকদের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু সরাসরি অর্থনৈতিক কোনো প্রভাব না, লেখকদের যেটা হয় মানসিক প্রভাব একটা থাকে, অন্তত আমার ক্ষেত্রে থাকে। আমি লিখছি আর আরেকজন পড়ছেন সেটা পয়সা দিয়ে কিনে। প্রথমত লেখকের কাছে এটাই একটা বড় বিস্ময়ের। যখন আমি প্রথম লিখতে আসি, যখন আমার প্রথম বই বেরোয়, তখন আমার ধারণা ছিল যে হতেই পারে না, একটা কপিও বিক্রি হবে না, কারণ আমার লেখা কে পয়সা দিয়ে কিনে পড়বে। তো লেখককে কিন্তু এই বিশ্বাসটা যোগায় বইমেলা। এখনও আমি কিন্তু সমান আনন্দ নিয়ে একটা জায়গায় বসে দেখি যে একজন পাঠক আমার বইটা হাতে করে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে দাঁড়াচ্ছেন। এটা লেখককে একটা কিন্তু আস্থা যোগায়, বিশেষ করে নতুন লেখকদের। এই নতুন লেখকদের কিন্তু বইমেলায় যাওয়াটা খুব জরুরি, শুধু এই দৃশ্যটা দেখার জন্য না, পাঠকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। তারা তার লেখার কি পছন্দ করছেন সেটা শুনে তিনি উল্লসিত হবেন বটেই, কিন্তু তার আসল খোঁজটা যেন থাকে তার লেখার কোন জায়গাটা পাঠককে বিরক্ত করছে, এইটা যেন তিনি খুঁজে পান বইমেলা। নিজেকে শুধরাবার জায়গাটা। প্রশংসার থেকে নিন্দাটা কিন্তু অনেক বেশি কাজের একজন লেখকের পক্ষে। একদম ঠিক কথা। আপনার কথাতে যেটা উঠে এলো, ওই যে বললেন যে ভ্যানে করে কাগজ নিয়ে যাচ্ছে বা যে বই বাঁধাই করছে, তাহলে আজকের দিনে এখন যে আমাদের সোশ্যাল মিডিয়া, সেখানে তো অনেক লেখা আসে, তারপরেও তাহলে ওই দপ্তরিদের কাজটা রয়েছে, বা তারা কিন্তু যেটুকু উপার্জন করবার সেই জায়গাটাই রয়েছে, তাই তো? হ্যাঁ, আমার যেটা ধারণা যে বইয়ের মানে মুদ্রিত বইয়ের সংখ্যা এখনো কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার জন্য কমেনি, কিছু মাত্রই কমেনি, এটা আমার ধারণা। কারণ প্রধান কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ 200 শব্দের বেশি গদ্য লিখতে পারে না। কারণ সাইকোলজি আছে আমাদের, যারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি আমরা, যে আমরা কিন্তু তার বেশি বড় হলে আমরা স্ক্রল করে পরেরটায় চলে যাব। কাজে গল্প উপন্যাস লিখতে গেলে তো মুদ্রিত বই ছাড়া উপায় নেই, বই বা পত্রিকা ছাড়া একদম সেই অক্ষরগুলো চোখের সামনে ভাসবে এবং কাগজ উল্টানো, পাতা উল্টানোর ব্যাপার। হতে পারে ইবুকের প্রচলন তো আমাদের এখানে এখনো তেমন হয়নি, কিন্তু হওয়াটা জরুরি খুব। ওই আপনি যে কথা বললেন তারই প্রসঙ্গ ধরে যাই, যে এই যে এত বড় একটা উদ্যোগ, সেটা আপনি যেটা বললেন কলকাতা বা কলকাতার বাইরে মফস্বল শহরে এই যে বইমেলার উদ্যোগ, এটাকে পাঠকের সংখ্যা বাড়ায় আদৌ? পরিণত বয়স্ক পাঠকের সংখ্যা একটিও বাড়ে বলে আমার মনে হয় না, কারণ ছাঁচ যখন একবার ঢালাই হয়ে যায় সেটাকে আর পাল্টানো যায় না। কিন্তু বাবা মা বা দাদু ঠাকুমার হাত ধরে কোনো শিশু, আমি ধরছি মফস্বলেরই শিশু, যে এত বই কখনো চোখের সামনে দেখেনি, দেখার সুযোগ পায়নি, সে যখন বইমেলায় ঢুকবে আমার ধারণা সে একজন ভবিষ্যতের পাঠক হয়ে উঠবে। আমরাও এইভাবেই পাঠক হয়েছি। তার মানে আমাদের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে একটি বাচ্চাকে হাতে করে নিয়ে গিয়ে একটা বইমেলা প্রাঙ্গণে দাঁড় করানো। অভিভাবক যদি পড়াশোনা ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, তাহলে অবশ্যই তার এটা দায়িত্ব। বইমেলা প্রত্যেক বছর হচ্ছে, এবং বইমেলা কি ঠিক করে দিচ্ছে যে লেখকরা কি ধরনের লিখবেন, অর্থাৎ কি জনারের লেখা হবে, সেটা কি বইমেলার থেকে উঠে আসে? এইটার মানে খুব আস্থা নিয়ে এই উত্তরটা দেওয়া আমার পক্ষে একটু মুশকিল, কারণ এটা সব থেকে ভালো বলতে পারবেন একজন প্রকাশক। কিন্তু আমি নিজে যেহেতু অনেক প্রকাশকের সঙ্গেও আমার সম্পর্ক রয়েছে অনেক বছর ধরেই, তাদের সঙ্গে গল্পগুজব হয়, আমার যেটা মনে হয় যে প্রকাশক সব থেকে ভালো পজিশনে রয়েছেন ট্রেন্ড, কোন জনার এখন চলছে ইত্যাদি, এইটা বোঝার সব থেকে ভালো জায়গা হচ্ছে একজন প্রকাশক যিনি সব রকমের বই পাবলিশ করেন। কারণ তিনি তো বিক্রির হিসেবটা দেখছেন, সারা বছর ধরেই সেটা দেখছেন। কাজেই বইমেলাতে আলাদা করে বোঝা যাবে কি না, আমার মনে হয় না যে সেরকম কিছু ব্যাপার।
ওই ট্রেন্ডটা সারা বছর ধরে হয়তো প্রকাশকরা বুঝতে পারেন। এখন এ ব্যাপারটা আমি খুব একটা মানে আচ্ছা আস্থা নিয়ে আমি উত্তরটা দিতে পারলাম না। প্রকাশকদের কাছে ওই হিসেবটা থাকে হয়তো যে এবারে ভূতের বই বেশি বিক্রি হলো না সামাজিক উপন্যাস বেশি বিক্রি হলো নাকি কাল্ট যেগুলো আমাদের হয়ে রয়েছে ক্লাসিক সাহিত্য সেটা বেশি বিক্রি হলো, এইটা তখন ওনাদের কাছে পুরো হিসেবটা। এবং আরেকটা আপনাকে বলি, সেটা আমি প্রকাশকদের কাছ থেকেই জেনেছি, তারাই ভালো প্রকাশক, সফল প্রকাশক যারা শুধু এই মুহূর্তের ট্রেন্ডটা বুঝতে পারছেন না, যারা আজ থেকে 2 বছর বাদে ট্রেন্ডটা কোন দিকে পাল্টাবে সেটাও বুঝতে পারছেন। কারণ প্রকাশকের একটা খুব বড় দায়িত্ব হচ্ছে লেখক তৈরি করা। ঠিক ঠিক ঠিক। যারা সদর্থে প্রকাশক, যারা কপিক্যাট, তাদের কথা বলছি না, মানে আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই কপিক্যাটটা কোনো কাজে আসে না, কিন্তু যারা রাস্তা দেখায়, যারা পাথফাইন্ডার, যারা পথ তৈরি করে দেয়, প্রকাশকদের মধ্যেও তো এরকম প্রকাশক আছেন যারা পথ তৈরি করে দেন, তারা কিন্তু একটা সেট অফ রাইটার্স, তাদের যখন বয়স হচ্ছে, তারা যখন কলম নামিয়ে রাখার কথা ভাবছেন, তার অনেক আগে থেকে কিন্তু তিনি তরুণ লেখকদের পত্রপত্রিকা থেকে খুঁজে বার করে, যারা সম্ভাবনাময় লেখক লেখিকা, তাদের তিনি সুযোগ দিচ্ছেন পত্রিকায় লেখা, সুযোগ দিচ্ছেন তার বই বার করা। ঠিক। আপনাকে আমি আমার উদাহরণ দিয়েই বলি যে আমার প্রথম বই যখন বেরিয়েছিল তখন সে বইয়ের কিন্তু খুব স্বাভাবিক, তখন আমি ক বছর লিখছি, বড় জোর 4-5 বছর আমার লেখালেখি হয়েছে, তখনও নাম সেভাবে পরিচিত নয়, তো ফলে সেই বইটার বিক্রি সেই মুহূর্তে কিছু হয়নি। কিন্তু এটা শুনলে আপনার মজা লাগবে যে আজ সেই ঘটনার 15 বছর বাদেও কি 17 বছর বাদেও সেই বইটা এখনও কিন্তু রমরম করে বিক্রি হয়। তার কারণ কি, যে প্রকাশক আমার উপর আস্থা রেখেছিলেন, তিনি ওই বইটা সারাক্ষণ অ্যাভেলেবল রেখে গেছেন, এবং ইতিমধ্যে সৈকত মুখোপাধ্যায় কিন্তু পাঠকদের আস্থা অর্জন করে ফেলেছে। প্রকাশক যদি আমার উপর এই আস্থাটা না রাখতেন, তিনি প্রথম বইয়ের 150 কপি সেল দেখে যদি বলতেন যে ভাই তোমাকে আর লিখতে হবে না, তাহলে আমি কোথায় যেতাম? কিন্তু ওই স্পার্কটা খুঁজে পেতে হবে। হ্যাঁ, সম্পাদকের এটা একটা বিরাট কাজ। সম্পাদককে চিনে নিতে হবে এবং তার উপর আস্থা রাখতে হবে, তাকে কয়েক বছর সময় দিতে হবে। সময় না দিলে কোনো ফিল্ডে সে গায়ক হতে পারে না, সে চিত্রকর হতে পারে না, যেমন তেমনি সে লেখকও হতে পারে না। তাকে একটু জার্মিনেট করার সময় দিতে হবে, বীজ থেকে অঙ্কুরের বেরোনোর সময়। একদম, মানে ওই সময়টা না দিলে তো পাঠকও একজন নতুন লেখককে পাবে না, পাঠকের কাছে নামটা পরিচিত হবে না। সেটা পত্রপত্রিকার সম্পাদক এবং পাবলিশার, এদের দুজনের। তার মানে এইটাতে আরেকটা কথা উঠে এলো যে এই যে মানে আমাদের যে লিটল ম্যাগাজিন, সেখানে যারা লিখছে, তার মানে সেই লেখাটাও কিন্তু কাজে আসছে। যে আমরা অনেক সময় ভাবি লিটল ম্যাগাজিন তো ঠিক আছে, কে লিখছে বা কতটা পরিচিত সেসব নিয়েও আমরা কিছুটা ভাবি, কিন্তু সেইখানে প্রকাশকদের সমানে চোখ রাখতে হচ্ছে। একজন ভালো প্রকাশক সেইখানে কিন্তু চোখ রাখছে একদম। বিশেষ করে তিনি যদি একটু অন্য ধারার লেখা খোঁজেন, তাকে তো লিটল ম্যাগাজিনের কাছেই যেতে হবে। তিনি যদি কবিতার বিষয়ে আগ্রহী হন, প্রবন্ধের বিষয়ে আগ্রহী হন, তাহলে তো তাকে তো লিটল ম্যাগাজিনের কাছে যেতে হবে। এবং লিটল ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব কিন্তু আরো বেশি, কারণ তাকে তো বাণিজ্য দেখলে হবে না। পকেটের পয়সা দিয়ে লিটল ম্যাগাজিন বার হয়, আপনি নিশ্চয়ই জানেন। আমিও মানে ছিলাম এক সময় জড়িত লিটল ম্যাগাজিনের সঙ্গে। ওখানে একমাত্র একটা আদর্শ নিয়ে কাজ করে লোকে। এবং আমি আপনাকে বলছি যে বহু লিটল ম্যাগাজিনের সম্পাদক এরকম আছেন, প্রবীণ সম্পাদক, যারা এমনকি আমন্ত্রিত লেখাও অনায়াসে ফেরত দিয়ে দেন, যে না, আপনার নামের সঙ্গে লেখাটা যাচ্ছে না, আপনি আরেকটা লেখা দিন, কিংবা এবছর নিতে পারলাম না। এই বুকের পাটাটা লিটল ম্যাগাজিনের সম্পাদকের থাকে। ঠিক, সেখানে তো বাণিজ্য থাকে না। মানে হয়তো বিপণনে লিটল, হয়তো আকারে লিটল, কাগজের কোয়ালিটিতে লিটল, কিন্তু অন্তরাত্মায় লিটল ম্যাগাজিনই হচ্ছে বেশি। ঠিক, প্রকাশকের এটা একটা বিশাল দায়িত্ব। এই যে একজন লেখক হিসেবে, আপনি তো এতক্ষণ ধরে লেখক হিসেবেই কথা বলছেন, কিন্তু তবুও একজন লেখক হিসেবে আপনার সঙ্গে বইমেলা কিভাবে জড়িয়ে রয়েছে, মানে কোন আত্মিক যোগাযোগ আপনার সঙ্গে গড়ে উঠেছে? হ্যাঁ, লেখক হিসেবে একটু আগে যেটা বলছিলাম সেটাকেই আরেকটু বিস্তারিত করে তাহলে বলতে পারি যে বইমেলায় যখন থেকে লেখক হলাম, তখন থেকে বইমেলায় গিয়ে আমি প্রথমত লেখক হিসেবে বলছি, আমি যখন বইমেলায় যাই আমার পাঠক সত্তাটা অনেক বেশি কাজ করে, আমি ঘুরে ঘুরে বই দেখি, বই কিনি, কিন্তু তবু তার মধ্যে লেখক সত্তাটা দেখে প্রথমত যে যারা আসছেন আমার বই কিনছেন,
তো এখন যেটা হয় কিছু বছর ধরে, সেটা হচ্ছে বহু কম বয়সী ছেলে মেয়ে তারা এসে আমার সঙ্গে আলাপ করে, স্যার আপনার লেখা খুব ভাল লাগে, একটা অটোগ্রাফ দিন বা একটা সেলফি তুলতে পারি ইত্যাদি। তো আমি প্রত্যেককে কিছুটা সময় দিই। ভাই কোত্থেকে আসছেন, কি করা হয় আপনার, আপনি স্টুডেন্ট, চাকরি করেন বা কি পড়ছেন? এরপরেই যে প্রশ্নটায় আমি চলে যাই, আপনি কি কি পড়েছেন, কি ভালো লাগে আপনার? আপনি তারাশঙ্কর বিভূতিভূষণ মানিক পড়েননি? আচ্ছা, যদি ওই তিনটে নাও পড়েন, আপনি শ্যামল গঙ্গোপাধ্যায়, মতিনন্দী এগুলো একটু পড়বেন প্লিজ। শুধু সৈকত মুখোপাধ্যায় পড়লে সৈকত মুখোপাধ্যায়ের রসও পাবেন না। হোয়াট ই নোজ অফ ক্রিকেট, হু অনলি ক্রিকেট নোজ। সে ক্রিকেটকে কী বোঝে যে শুধু ক্রিকেটই বোঝে? সাহিত্য বুঝতে গেলে তাকে অনেক কিছু জানতে হয়, মানে পাঠক হতে গেলেও। মানে যে গল্প উপন্যাসের পাঠক, যে আমার ডার্ক ফ্যান্টাসির পাঠক, সে যদি কবিতা ভালোবাসে তাহলে ডার্ক ফ্যান্টাসির রসটাও সে বেশি পাবে, কারণ আমার ডার্ক ফ্যান্টাসি অনেক সময় কবিতা থেকে অনুপ্রাণিত। খুব মজার কথা বলি আপনাকে, আমি যাকে সাহিত্য জগতে আমার পথপ্রদর্শক বলে মানতাম, দুর্ভাগ্যবশত যিনি খুব অকালে আমাদের ছেড়ে চলে গেলেন কোভিড পিরিয়ডে, অনিশ দেব, তো নিশ্চয়ই নাম শুনেছেন, অধ্যাপক অনিশ দেব। একদম, আপনার ওই ঈশ্বরের নষ্টভ্রূণ ওই গল্প সংকলনে ওনারই লেখা আছে, ভূমিকাটা উনি লিখেছেন। হ্যাঁ, তো অনিশদা লিখতেন তো থ্রিলার, ডিটেকটিভ, সায়েন্স ফিকশন, প্রায় বলতে গেলে পায়োনিয়ার বাংলায় এ ব্যাপারে। একটা সময় যখন অগ্রজরা ওনার অগ্রজরা যখন অবসর নিয়েছেন, আমি উৎসর্গে লিখেছিলাম যে বাংলা জ্বর সাহিত্যের শিখাটিকে যিনি দুহাতে আগলে নিয়ে চলেছেন, উনি একা অনেক বছর আগলে রেখেছিলেন ওটাকে। কিন্তু ওনার প্রথম প্রেম ছিল নাটক। উনি বহুরূপী যে ম্যাগাজিন নাটকের, সেখানে উনি প্রবন্ধ লিখেছেন। ওনার দ্বিতীয় প্রেম ছিল আধুনিক কবিতা। উনি একদম তরুণতম কবির কবিতাও উনি পড়তেন। তো লেখককে যেমন এগুলো পড়তে হয়, তাহলে একই ব্যাপার ভাবুন না, মানে লেখক আর পাঠক কিন্তু আলাদা সত্তা নয়। লেখক যখন লেখে তার ভেতরের একটা পাঠক সত্তা নিজের লেখাটার দিকে তাকিয়ে থাকে। ঠিক তাই। আর লেখক যখন পাঠক হয়ে পড়েন, তবেই তার লেখাটাকে তিনি বিচার করতে পারেন। এটা করা তো ভীষণ জরুরি। একদম, সব থেকে ভালো এবং সব থেকে সত্য ফিডব্যাক পাওয়া যায় নিজের কাছ থেকে। ঠিক, আমার লেখা অমুক পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে ওটা ভালো লেখা, এটা যে লেখক মনে করে সে খুব বেশি দিন লিখতে পারবে না। তাকে নিজের সমালোচনা নিজে না করলে তাহলে এগোনোটা খুব শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। বন্ধুও চিনে রাখা দরকার লেখকের। একদম, আমি যেটা বলি সেটা হচ্ছে সেই প্রকৃত বন্ধু যে প্রশংসা করে আড়ালে আর নিন্দেটা করে সামনে। আমি যেটা অনুরোধই করতে পারি বড় জোর, মানে আমার সমবয়সী বা তরুণদের, যে এটাও অনিশদার কথা, যে সৈকত বইটা বিক্রি হয়ে যাওয়ার পর ওটা তোমার নয়, পাঠক পয়সা দিয়ে বইটা কিনছে, তো কাজে সে সেটা পায়ের নিচে দোলে চলে গেল কি মাথায় তুলে রাখলো, তুমি দেখো না। লেখক হিসেবে তোমার একটাই কাজ, ক্রমাগত ভালো লিখে যাওয়া। বইটা বেরিয়ে যাওয়ার পর তুমি পরের লেখাটায় হাত দাও। বাহ, জানতে চাইবো যে সেকালের বইমেলা আর আজকের বইমেলা, এখনকার বইমেলা, দুটোর মধ্যে আপনি কোথায় মিল বা কোথায় পার্থক্য পাচ্ছেন? পার্থক্যটা বহিরঙ্গে। ৭৬ সালে যখন এই আমাদের প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকের মাঠে বইমেলা হয়েছিল, আমি তখন বালক মাত্র। আমি বাবার হাত ধরে উত্তরপাড়া থেকে সেই বইমেলাতেও এসেছিলাম ৭৬ সালের বইমেলায়। তো ছোট্ট বইমেলা ছিল, পাশাপাশি খুব সাধারণ ওই তেরপলে ঢাকা স্টলে, জাঁকজমক কিছু নেই। সেটাও আমাকে যতটা আনন্দ দিয়েছিল, আমার মনে আছে আমি গোপালচন্দ্র ভট্টাচার্যের বাংলার কীটপতঙ্গ কিনেছিলাম, মানে বাবা কিনে দিয়েছিলেন, আমি পছন্দ করেছিলাম। তো তাতেও যেরকম উল্লসিত হয়েছিলাম, আজকেও একই রকম উল্লসিত হই। এটা অন্তরঙ্গের মিল। তফাৎটা যেটা ঘটে গেছে ওটা বহিরঙ্গে, যে বইমেলা বিশাল বড় হয়েছে। মাঝখানে তো আরও বড় ছিল, আপনারা জানেন যে যখন ময়দানে বইমেলা হতো, ও তো দেখে শেষ করতে পারতাম না, সত্যি কথা বলতে কি। এখন নাম দিয়েছেন ওই কি বলে, বইমেলা প্রাঙ্গণ, করুণাময়ীতে যেটা হচ্ছে, সেটা আকারে একটু ছোট, কিন্তু তবু ওই যে প্রথম দিকের যে বইমেলা ৭৬-৭৮, তার তুলনায় অনেক বড়, অনেক সাজানো, অনেক আলো, ধুলো কম ওড়ে, পেভড রাস্তা আছে। এটা একটা বিরাট বাঁচোয়া যাদের শ্বাসের প্রবলেম আছে তাদের পক্ষে। হ্যাঁ, তো এগুলো সব বহিরঙ্গের তফাৎ।
অন্তরে আমার মনে হয় যে বইমেলা একই রয়েছে, একদম এক রয়েছে। মানে বই যেহেতু এমন একটা সম্পদ মানুষের কাছে, সে খুব একটা তফাৎ করতে পারে না বয়স অনুযায়ী না, বা সময় অনুযায়ী, একই রকম জায়গায় সে একদম। থেকে যায়। কিছু জায়গায় গেলে মনে হয় না যে আমার বয়স বাড়েনি, বইমেলা হচ্ছে তার মধ্যে একটা। সেটাই দুর্গাপুজোর মণ্ডপ হয়তো আরেকটা, উৎসব যে কথাটা একদম উৎসব। আপনি একটু আগে বললেন যে বাবার সঙ্গে গেছিলেন প্রথম, গোপাল ভট্টাচার্যের কীটপতঙ্গ কিনেছিলেন, তো ওই বইমেলার স্মৃতি আর এখনকার প্রথম লেখক হয়ে বইমেলায় দাঁড়িয়ে থাকা, বইমেলায় যাওয়া, তার স্মৃতি কাকে আপনি আগে রাখবেন, বা তারা কোথায় আছে আপনার মনের মধ্যে? অবশ্যই মনের মধ্যে আমার ওই বালককালের ওই বইমেলাই আগে আছে। তার কারণ হচ্ছে সেই সৈকতের তো সামনে অনেক সম্ভাবনা ছিল। একদম। আজকের সৈকত তো দিগন্ত দেখতে পাচ্ছে, তাই না? তো ফলে ওটা আমার কাছে অনেক বেশি প্যাশন। বুদ্ধিও অনেক পরিণত হয়েছে, যেটা ভালো যেটা মন্দ সেটাকেও অনেক আলাদা করেছে। ওই যে আনন্দটা, সাদা কালো বুঝতে পারা গেছে, তো ওটাই একটা কথা। ওই বিষয়টা তো আর ফিরে পাবো না। না, কাজে সব মানুষের মতো আমি ওই বইমেলার ওই সময়ের সৈকতটাকেই ফেরত চাইব। 2026-এর বইমেলায় পাঠক কি কি পাচ্ছে আপনার থেকে? আমি তো নানা রকমের লেখা লিখি, তো এবার একটা আশ্চর্য সমাপতনই বলা যেতে পারে যে যত রকমের লেখা লিখি প্রায় সব রকমেরই একটা করে বই আসছে। একটা কবিতার বই আসছে। এই কবিতাতেই আমি আসতাম এর পরেই, যে আপনি তো কবিতাটা খুব একান্তে লেখেন, যেটা আমি একটা আপনার সাক্ষাৎকারেই শুনছিলাম, যে রাতে ঘুমবার আগে হয়তো রাত 12টার সময় 1টার সময় কবিতা লেখেন, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে লেখেন, পোস্ট করেন, এবং কবিতাগুলোর বিষয়গুলো পুরো একদম ভিন্ন ধরনের। এই কবিতা ভালোবাসার জায়গাটা কোথা থেকে? ঠিক বলতে পারবো না। সুনীলের বিখ্যাত কবিতা, তার প্রথম লাইন হচ্ছে, শব্দমোহবন্ধনে প্রথম কবে ধরা পড়েছিলাম আজ আর মনে পড়ে না। এটা আমাদের সবার কথা। কেন যে 3 ভাইয়ের মধ্যে একজন কবিতা ভালোবাসে আর 2জন বাসে না, এর তো কোনো উত্তর নেই। এটা খুব রহস্যময় ব্যাপার। সুনীল গঙ্গোপাধ্যায়েরও তো ভাই ছিলেন, একদম। তো প্রত্যেক কবিরই তো ভাই আছেন একজন করে, বা বোন আছেন। তারা কি ওইভাবে কবিতা পাগল? তা তো নয়। তো এটা কোনোভাবে মানে ভালোবেসে ফেলেছিলাম। তারপর কিছু ঘটনা ঘটেছিল জীবনে, যার জন্যে সেটা আমার প্রচণ্ড সৌভাগ্য বলবো, এমন কিছু মানুষের তালিম পেয়েছিলাম, যাতে কবিতার সঙ্গে আরও নিবিড় যোগাযোগ হয়ে গেছিল ছাত্র অবস্থাতেই। সেই আর ছাড়েনি, মানে কবিতা আর আমার হাত ছাড়েনি, বা আমি আর কবিতার হাত ছাড়িনি। কিন্তু সেটা কবিতার পাঠক হিসেবে, কবিতার লেখক মানে কবি হিসেবে আমার দুর্মর সংকোচ। আমি 11 বছর একটিও কবিতা না লিখে থেকেছি। আজও আমার প্রচণ্ড সংকোচ কবিতা নিয়ে, কারণ আমি মনে করি যে আমার কবিতাগুলো কবিতা হয় না। তো তবু ঠিক আছে, মানে ব্যাপার হচ্ছে পাঠকরা চাইছেন, পাঠকরা তো সেই জায়গাটা দিচ্ছেন কিনা সেটা তো না পেলে আপনার লেখা কি করে বুঝবেন? ওটা তো প্রকাশকরা সব থেকে ভালো বুঝতে পারে, এবং প্রকাশকরাই বলছে না সৈকতদা করব। এটা নিয়ে খুব মজা আছে, মানে যখন অনেকগুলো কবিতা জমে গেল, এরকম সোশ্যাল মিডিয়া কেন লিখি জানেন? আমি কবিতাটা নিয়ে না কোনো বাণিজ্য করতে চাই না। মানে এটা যেন প্রেমিকাকে পাউডার রুজ মাখিয়ে বাজারে দাঁড় করানোর মতো। কবিতা তো আমার প্রেমিকা, তো সেটা নিয়ে বাণিজ্য করতে চাই না বলেই আমি সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলি যে ঠিক আছে, গদ্য নিয়ে তো গদ্য তো আমি মানে একান্ত নিজের জায়গা, গদ্য তো বিক্রি করছি, কবিতা থাক সোশ্যাল মিডিয়ায় থাক। তো এরকম যখন অনেকগুলো হয়ে গেল, কেউ আমার বন্ধু সোশ্যাল মিডিয়ার, তিনি বললেন যে সৈকতদা এবার কিন্তু একটা কবিতার বই চাই। তা আমি ওখানেই তার কমেন্টের উত্তরে লিখলাম, দেখ না ভালো প্রকাশক। তো তার কিছুক্ষণ বাদেই আমার কাছে ফোন, সৈকতদা আমি বইটা করব। তাহলে তো খুব ভালো। আমি একদমই ইয়ার্কি মেরে বলেছিলাম, আমার কোনো বিশ্বাস ছিল না যে কেউ রাজি হবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রথম বইটি বেশ নামকরা একজন প্রকাশক, তিনি ওই ফোন করলেন, সৈকতদা আমি করব। বেশ, তো তারপর এবারে আমরা তাহলে পাচ্ছি এবারে একটা কবিতার বই পাচ্ছেন। তারপরে ছোটদের ভূতের গল্পের সংকলন অনেকদিন বাদে আসছে। বুধদা আসে, বুধদার মজা আছে। বুধদা যেহেতু বছরে একটা করে লেখা হয়, কাজেই 3 বছর অন্তর আসে। সামনের বছর আসবে, 2টি জমেছে পত্রিকাতে। তা ছোটদের ভূতের গল্পের সংকলন আসছে, বড় প্রকাশনা থেকেই আসছে।
মেন স্ট্রিম স্টোরি, ছোট গল্প। আচ্ছা, এটার একটা বই আসছে, আর দুটো বই ইতিমধ্যে বেরিয়ে গেছে। একটা আমার লিটল ম্যাগাজিনের গল্পের বই সংকলন, আচ্ছা, সেটা বেরিয়ে গেছে। আর খুব সম্প্রতি বেরোলো ওই গোয়েন্দা গল্পের সংকলন, চৌবে সাহেবের নাম শুনেছেন কিনা জানি না, তার একটা সংকলন বেরোলো। আরেকটা বেরোবে, সেটা হচ্ছে এই বুধদা বা নীল চ্যাটার্জি না হলেও আউট অফ দ্য বক্স যাকে বলে, সিরিজ ক্যারেক্টার না, এরকম আউট অফ দ্য বক্স দুটো জঙ্গল অ্যাডভেঞ্চার আছে আমার। আচ্ছা, এই দুটো এক মলাটে নিয়ে একটা বই, এটা বই মেলাতেই আসবে। বেশ, আমরা ভালো বই পাবো। এটার জন্য তো এখান থেকে বেরিয়ে মনে হয় আগেই বইমেলার প্রাঙ্গণে যেতে হবে। তার আগে যেহেতু সময়ও শেষ হয়ে এসেছে, পাঠকের জন্য আজকে কি বার্তা রাখবেন? পাঠকের জন্য বরাবর একটি বার্তা, সেটা পাঠক হিসেবে, কিন্তু মানে লেখক হিসেবে আমি কোনো বেদিতে দাঁড়িয়ে তাদের কিছু বলতে পারি না। লেখকের কাছে পাঠকই ভগবান, তাকে কোনো জ্ঞান দেওয়ার ক্ষমতা লেখকের নেই। পাঠক হিসেবে একজন ফেলো পাঠককে বলবো যে বইমেলায় যান, বই দেখুন হাতে নিয়ে উল্টে পাল্টে। তাতে একটা সুবিধে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে বিশাল ঢক্কানিনাদ যার যার নিজের বই নিয়ে, সেটাই আপনি বিভ্রান্ত হবেন না। বইমেলা আপনাকে সুযোগ করে দিচ্ছে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে নির্বাচন করার। ওইখানেই যে কিনতে হবে তার কোনো মানে নেই। কিনবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, পরে কিনবেন, যখন কিনবেন পিডিএফ পড়বেন না, তাহলে সেটা একটা শিল্পকে নষ্ট করে দেয়। এটা লেখক হিসেবে আবার পাঠকদের কাছে আমার অনুরোধ। কিন্তু বইমেলায় যান, বই দেখুন, ভালো বই বেছে রাখুন, যখন কিনবেন পড়বেন, অন্যকে পড়াবেন, বই উপহার দেবেন। খুব ভালো লাগলো স্যার আপনার সঙ্গে কথা বলে। আর বইমেলার আবহটা যেন আমরা আজকে স্টুডিওতে ধরলাম। আর আপনার বইমেলা খুব ভালো কাটুক এটাই বলবো। আর বইমেলায় আপনার বই আমরা হাতে হাতে নিয়ে যেতে ঘুরতে পারি সেটাই চাইবো। অনেক ভালো থাকবেন। আজকে এখানে আসার জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আমারও ততোধিক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং আপনাদের মাধ্যমে এক বৃহৎ পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছতে। আকাশবাণীতে এই আশাটাই একটা বিরাট সম্মানের ব্যাপার, যে কোনো ভারতীয়র পক্ষে আমি বলবো। তো সত্যিই আমি খুব শ্লাঘা অনুভব করছি আজকে এখানে এসে। আর আপনাদের আশীর্বাদ থাকুক লেখক সৈকত মুখোপাধ্যায়ের মাথার ওপর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, নমস্কার।